গত ক্লাসে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম পড়াশোনা করেছিলাম, যেখানে তিনটা বৈশিষ্ট্য ছিল। আর যে কোনো সংখ্যা পদ্ধতিতে তিনটা বৈশিষ্ট্য থাকলে আমরা বলেছিলাম যে তারা পজিশনাল নাম্বার সিস্টেম হতে পারবে। একটা ছিল তার স্থানীয় মান, একটা ছিল ভিত্তি, আর একটা ছিল নিজস্ব মান। মূলত এটার উপর বেস করে আমরা চিনতে পারবো। এছাড়াও আমরা শর্টকাট বলেছিলাম যে পজিশন চেঞ্জ করলে মানে চেঞ্জ হয়। তো যার কারণে আরেকটা দিক থেকে আমরা বলেছিলাম যে মানে যদি চেঞ্জ হয় পজিশন চেঞ্জ করে, সেটাও পজিশনাল নাম্বার সিস্টেম হয়। তবে বেটার ক্রাইটেরিয়া হচ্ছে তোমার সবগুলো বৈশিষ্ট্য দিয়ে চেক করা। তবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আজকে আমরা পড়ার পরে আরেকটা শর্ট টেকনিক দিয়ে অত কিছু বৈশিষ্ট্য মনে না রেখেও আমরা চাইলে পজিশনাল নন পজিশনাল নাম্বার সিস্টেমটা আইডেন্টিফাই করতে পারি। কিভাবে সেটা আমি পরে বলবো। আচ্ছা, তাহলে এখানে ডেফিনিশন বা সংজ্ঞায় যেটা লেখা আছে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদি হতে হয়, তাহলে এখানে কোনো স্থানীয় মান থাকবে না, শুধু নিজস্ব মান থাকে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি দেখি যে স্থানীয় মান নেই, শুধুমাত্র নিজস্ব মান আছে, তাহলে সেগুলোকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এখানে আরেকটা ইনফরমেশন লেখা আছে, এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান হবে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মানের যোগফলের সমান। সেটা আমরা পরে দু একটা জিনিস দিয়ে ব্যাখ্যা করলে বুঝতে পারবা। এখানে কয়েকটা নাম লেখা আছে, যেমন হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, ট্যালি ইত্যাদি। দেখো, আমরা যখন পজিশনাল বলেছিলাম তখন চারটা ডিরেক্টলি বলেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 ধরনের। বাট এখানে কিন্তু আমরা 4 ধরন না 2 ধরনের এরকম কিন্তু উল্লেখ করে বলি নাই। আমরা ডিরেক্টলি বলেছি ইত্যাদি। কারণ এরকম আরো থাকতে পারে, বাট আমরা যেগুলো বিভিন্ন পেপারস গুলোতে পাওয়া যায় নন পজিশনাল কোনগুলো ছিল, তার ভিতরে একটা সর্বপ্রথম ছিল হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, ট্যালি এগুলো। যেমন এই হায়ারোগ্লিফিক্স পদ্ধতির কথা যদি আমরা বলি, তো সেই সময় কি করা হতো যে এখানে স্যাম্পল গুলো যেমন একটা টান দিয়ে তারা বোঝাতো এটার মান 1, দুইটা টান দিয়ে 2, এইভাবে চারটা টান দিয়ে 4। ওই জন্য এখানে বলা আছে একটা ইনফরমেশন যে এই পদ্ধতিতে সংখ্যার মান হবে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মানের যোগফলের সমান। তার মানে এইটা যদি আমার 1 হয়, তাহলে এখানে এরকম দুইটা টান আছে, তাহলে 1 1 যোগ করলে কত হয় 2। ওই দৃষ্টিকোণ থেকে বলা আছে। তবে দেখো, হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে একটা সময় 10 কে এরকম একটা স্যাম্পল দিয়ে প্রকাশ করতো, 100 কে এরকম একটা স্যাম্পল দিয়ে প্রকাশ করতো। ওই জন্যই বলেছিলাম যে আসলে নন পজিশনাল নাম্বার সিস্টেম যেগুলো, মানে অনেক বেশি পরিমাণ ডাটা গুলো ক্যালকুলেশন করার জন্য বা জিনিসপত্র কাউন্ট করার জন্য আসলে এই পদ্ধতিগুলো বেটার কোনো ওয়ে না। যেমন এখানে 10 কে হয়তো একটা সাম্বল দিয়ে প্রকাশ করছে। তাহলে যদি 11 হয় অথবা 11.5 হয়, তো সেটাকে আমরা তাহলে কেমনে প্রকাশ করব? তার মানে এই পদ্ধতিগুলো ডেফিনিটলি বেটার কোনো ওয়ে ছিল না। এই স্যাম্পল গুলো শুধুমাত্র তোমরা দেখে রাখবে এমসিকিউ এর জন্য। এই স্লাইডটা যদি একবার দেখে রাখো যে হ্যাঁ, এরকম স্যাম্পল দেখলেই পরীক্ষায় হয়তো বলতে পারে উপরে উদ্দীপকে দিয়ে যে এই স্যাম্পল গুলো কোন পদ্ধতিটাকে ইন্ডিকেট করে। তো সেই ক্ষেত্রে তুমি যেন ডিরেক্টলি বলতে পারো এটা হলো হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। এর থেকে বেশি কিছু লাগবে না। অথবা বলতে পারে নিচের কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ নয়। বললো যে ডেসিমাল, বাইনারি, অক্টাল, একটা দিল হায়ারোগ্লিফিক্স। তাহলে এখান থেকে দেখো হায়ারোগ্লিফিক্সটা অ্যান্সার হবে। যে পজিশনাল নয় তার মানে কি, কোনগুলো নন পজিশনাল। এখন আসি মেয়ান পদ্ধতিটা কেমন ছিল। মেয়ান পদ্ধতিতে দেখো এখানে কিছুটা মনে হচ্ছে নৌকার মতো, এরকম একটা স্যাম্পলকে তারা 0 দিয়ে প্রকাশ করত। একটা ডট কে 1, দুইটা ডট হলে 2, তিনটা ডট হলে 3, চারটা ডট হলে 4। এইভাবে তারা আবার কি করতো যে একটা দাগ টানতো, যে দাগের মান 5, আবার দাগের উপরে একটা ডট দিত, তাহলে ডটের মান 1, আর এই দাগের মানটা 5। তাহলে এইটা দেখো, এইটা মানে যদি 5 হয় তাহলে এটা মানে বলতেছে 6। এইভাবে তারা প্রকাশ করতো। যেমন এখানে কি করেছে লাস্টে, এখানে 3টা দাগ, তাহলে প্রত্যেকটা দাগের মান ছিল 5, তাহলে 3 5 15, আর উপরে 4টা ডট 19। এইভাবে লিখতো। 21 20 এগুলো লেখা যায়, বাট ওগুলো তোমাদের অত ডিটেইলস লাগবে না, কারণ এই পদ্ধতিগুলো তো এখন ব্যবহার হয় না। বাট এখানে বোঝানোর যেটা বিষয় সেটা হলো, এই যে আমরা দুইটা পদ্ধতি দেখলাম, বলতো এগুলোর নিজস্ব মান আছে। যেমন তোমার এখানে ডট মানে এখানে বোঝাচ্ছ তুমি 1, এখানে দুইটা ডট মানে 2। বাট এদের কি কোনো স্থানীয় মান আছে? আছে কিনা? না স্থানীয় মান ভাইয়া। অথবা ভিত্তি আছে? নাই। না ভাইয়া।
তো যার কারণে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ সংখ্যা পদ্ধতি পজিশনাল হতে গেলে যে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, সবগুলো ক্রাইটেরিয়ার এখানে দেখবা যে সবগুলো নাই। তো যার কারণে এগুলো নন পজিশনাল। আর লাস্ট টাইম একটা শর্টেস্ট টেকনিক বলবো, সেটা আমি পরে আসতেছি। এরপরে হচ্ছে আরেকটা পদ্ধতি রোমান। এটা তোমরা জানো। এটা আমরা এখনো প্রশ্নপত্র বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে থাকি। এইগুলো তো এটাও হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরপরে আসলো ট্যালি পদ্ধতি। যেমন এগুলো আমরা অনেক সময় পরিসংখ্যানের অঙ্কগুলো করার সময় একটা সময় ব্যবহার করতাম। তো সেই ক্ষেত্রে দেখো এগুলো প্রত্যেকটাই হলো স্যাম্পল। স্যাম্পল দিয়ে প্রকাশ করতেছে। এখন এইটা তো আমরা বৈশিষ্ট্য আকারে বুঝলাম যে এদের কোনো স্থানীয় মান নেই। শুধুমাত্র নিজস্ব মানটা আছে। বা কিছু ক্ষেত্রে ২-১ টাতে যেমন আমি মেয়ানের ডিটেইলসটা আগাই নাই। ওইটা আমার YouTube এর টিউটোরিয়ালে হয়তো দেওয়া আছে। আমি আরেকটু ডিটেইলস পড়িয়েছি। সেখানে হয়তো ভিত্তি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কেউ বলে ওটা ৫ ভিত্তিক, কেউ বলে হলো ২০ ভিত্তিক। তো আমি অত ডিটেইলস এ আর গেলাম না। বাট এতটুকু আমি বলতে চাই যে পজিশনাল এর মধ্যে যতগুলো বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যগুলো আসলে নন পজিশনাল এ থাকে না। স্পেশালি স্থানীয় মান এখানে নেই। এখন আমি একদম শর্টেস্ট করে বলি যে পজিশনাল আর নন পজিশনাল সহজে কিভাবে চিনবা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি যদি দশমিকের কথা চিন্তা করি বা বাইনারির কথা চিন্তা করো, যেটাই করো না কেন, ধরো 0 থেকে 9, এখানে যে সিম্বল গুলো থাকে, ধরো 2, তারপরে 3, তারপরে 4, এই কোনটার চিহ্ন কি একটার সাথে আরেকটা মিলে? না ভাইয়া। সেটা বাইনারি হোক, অক্টাল হোক, কোনটাতেই কিন্তু আমরা দেখবো না যে একটা সিম্বলের সাথে আরেকটা সিম্বলের মিল আছে। মানে যেমন 4 গঠন করতে 3 এর তো কোনো দরকার হয় নাই। 3 গঠন করতে 2 এর কোনো দরকার হয় নাই। তার মানে এই সিম্বল গুলো হচ্ছে ইউনিক। একটা আরেকটার থেকে ডিফারেন্ট। কিন্তু আমি যেমন এখানে 2 তৈরি করেছি। 2 তৈরি করতে 1 এর হেল্প লাগছে না লাগে নাই? লাগছে। তাহলে এই সিম্বল গুলো কি ইউনিক? নন পজিশনাল গুলো? যেমন দেখো এখানে তুমি 3 লিখেছো রোমান সংখ্যাতে। 3 লিখতে গেলে দেখো একে একটা টান ছিল। এখানে তো তোমার ওই জিনিসটা কমন, এখানে এসে ম্যাচিং হয়ে যাচ্ছে। মানে এখানে যে সিম্বল গুলো আমরা দেখতেছি, মানে আমরা যেমন বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলোতে যেরকম দেখি সিম্বল গুলো ইউনিক, নন পজিশনালে দেখো সিম্বল গুলো কিন্তু ইউনিক না। 2 গঠন করতে গেলে 1 এর হেল্প লাগে। মানে যেমন আমরা মৌলিক কাকে বলি, যেটা আসলে স্বাধীন, কারো হেল্প লাগে না। তুমি আগের 2টা পদ্ধতিতে চলো, ওইখানেও খেয়াল করে দেখো, এখানেও কিন্তু ব্যাপারটা একই রকম করতেছে। আমরা যদি আগেরটাতে যাই, এখানেও খেয়াল করে দেখো যে 1, 2 যখন গঠন করছে কিন্তু 1 এর ডটটা এখানে ব্যবহার হয়েছে। যেমন এখানে 2 যখন গঠন করেছে, এখানে 1 এর যে ডট ছিল সেটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে। কিন্তু আমরা যখন ইন জেনারেলি দশমিক নাম্বার, বাইনারি নাম্বার, তখন কিন্তু বার গুলো রিপিট হয় নাই। মানে আমার 2 গঠন করতে গেলে 3 এর হেল্প লাগে নাই বা 4 এর হেল্প লাগে না। এখানে প্রত্যেকটা স্যাম্পল ছিল ইউনিক। বাট এইখানে আমরা যখন 4 বুঝাচ্ছি তখন দেখো 1 এর জিনিসটা এখানে চলে আসতেছে, অথবা 2 এর জিনিসটা চলে আসতেছে। আমরা যখন পজিশনাল নাম্বার সিস্টেম দেখতেছি তখন কিন্তু এই ঘটনাগুলো ছিল না। মেইনলি হচ্ছে বৈশিষ্ট্য দিয়ে চেক করবা বা পরীক্ষায় এক্সপ্লেনেশন করার ক্ষেত্রে। বাট ইন জেনারেল কেস ভাবে চিনার জন্য আমি তোমাদের যে টেকনিকটা বললাম সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতির স্যাম্পল গুলো হচ্ছে ইউনিক হয়, বাট নন পজিশনাল গুলো কিন্তু ইউনিক না। একটা গঠিত হতে গেলে আরেকটার হেল্প লাগছে। বোঝা গেছে না যায়নি? এটা হচ্ছে একদম সবথেকে শর্টকাট, যে স্যাম্পল গুলো ইউনিক হলে পজিশনাল, না হলে নন পজিশনাল। এবার আসি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ইত্যাদি কেন বলবো। এরা তো বিভিন্ন চিহ্ন ধরে মানটাকে ধরে নিয়েছে। যেমন এইটার মানে বলছে যে এটা মানে হলো 10, এরকম স্যাম্পল দেখলে এইটা মানে দেখলে হচ্ছে 100। তো এরকম যে আরো কোনো পদ্ধতি ছিল না কোনো একটা জাতি বা গোষ্ঠীর মধ্যে, সেটাকে আমরা জানি। যখন সংখ্যাটা তৈরি হয় নাই তখন কোনো না কোনো জাতি বা গোষ্ঠী এই পদ্ধতিগুলো ছাড়াও যে বিভিন্ন স্যাম্পল, নুড়ি পাথর, বিভিন্ন কিছু দিয়ে যে তারা এই কাউন্টিং করার প্রয়োজনীয়তাটা মেটাই নাই বা বিভিন্ন স্যাম্পল ইউজ করে না, এটা তো আমরা বলতে পারি না। আমরা হয়তো বিভিন্ন পেপারসে এই ব্যাপারগুলো পেয়েছি যে হায়ারোগ্লিফিক্স যারা মিশরীয় তারা এটা ব্যবহার করত, মেয়ানরা ব্যবহার করত, রোমানরা ব্যবহার করত, এগুলো হয়তো জানতে পেরেছি। তো এরকম তো আরো অনেক জাতি বা গোষ্ঠীর মধ্যে এরকম থাকতেই পারে, যখন সংখ্যা পদ্ধতিটা তৈরি হয় নাই তখন হয়তো তারা বিভিন্ন স্যাম্পলটা দিয়ে হয়তো ধরে নিত যে এটার মান হয়তো এত।
সেটা তো আমরা জানি না, এই জন্য আমরা বলতেছি ইত্যাদি। এই জন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নির্দিষ্ট কোনো প্রকারও নাই। বাট আমি মোটামুটি যতগুলো ইন্টারের বই আমার কাছে আছে সবগুলোতে এই 4টার বেশি নাম আমি পাই নাই। যদি ইন ফিউচার পাই তাহলে তোমাদেরকে জানাই দিব। তাহলে হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, ট্যালি এগুলো পদ্ধতি হলো নন পজিশনাল। আর একটা সহজ বুদ্ধি এপ্লাই করতে পারো, কারণ পরীক্ষায় যখন বলা থাকবে নিচের কোনটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তখন দেখবো যে পজিশনালের নাম ওখানে দেওয়া থাকে ডেসিমাল, বাইনারি, অক্টাল। তো এখানে তো আমরা জানি যে 4টা, তাহলে এই 4টা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হলো নন পজিশনাল। এইভাবেও ব্যাপারটাকে চিন্তা করতে পারো। এটা ছাড়াও তো আরো শর্টকাট বললাম বিভিন্ন কথাগুলো। তাহলে পজিশনাল আর নন পজিশনাল এই দুইটা ডিফারেন্স গুলো বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এবার আমরা পরের স্লাইডে যাই, দেখি কি আছে। এই নোটগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই। এইখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে তার ভিতর আমাদের পড়া হয়নি কোনটা? সংখ্যা পদ্ধতি কি এটা পারবা? এটার পার্থক্য লেখা আছে, সংজ্ঞা লেখা আছে, বাইনারি, অক্টাল, হেক্সা। 7 নাম্বার প্রশ্নটা এখনো পড়াই নাই, এটা একটু পর পড়াবো এখন। পজিশনাল পড়ায় ফেললাম, নন পজিশনাল পড়ায় ফেললাম। স্থানীয় মান এটা গত ক্লাসে বলেছিলাম, আমার স্লাইডে লেখা নাই, বাট আমি বলেছিলাম কোন সংখ্যার যে স্থানে অঙ্কটার অবস্থান, খাতায় লিখে রাখতে পারো। কোন সংখ্যার যে স্থানে অঙ্কটার অবস্থান তাকে স্থানীয় মান বলে। যেমন আমরা বলেছিলাম যে আমরা যদি একটা সংখ্যা লিখি, ধরো 1 7, তারপরে হচ্ছে 2, তাহলে এখানে ধরো একক, এটা হলো দশক, তার মানে 7 এর পজিশনটা হলো দশক পজিশনে, 1 এর পজিশন হলো শতক পজিশনে। এই জন্য বলছিলাম যে কোন সংখ্যার যে স্থানে অঙ্কটার অবস্থান তাকে স্থানীয় মান বলে। আচ্ছা, যেমন হচ্ছে 2 এর স্থানীয় মান কত? 1, 7 এর কত? 10, 1 এর কত? 100, এরকম। আচ্ছা, রেডিক্স পয়েন্টের ব্যাপারটা আমি পরে বলছি। তো আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট টপিকস আসবে। আচ্ছা, এখানে আর কিছু প্রশ্ন আছে, এগুলো মনে হয় আমার সব পড়ানো হয়ে গেছে। তারপরে একবার দেখি এটা পড়ানো হয়েছে, এটা কোন পদ্ধতি মনে আছে? পেজ দেওয়া নাই, তাহলে কি হবে? বাইনারি বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল সবই হবে, তাই না? যেহেতু এখানে বেস দেওয়া নাই। 0 আর 1 তো যে কোনো সংখ্যা পদ্ধতিতেই বিদ্যমান। আচ্ছা, 988 এটা কি হবে? ডেসিমেল, হেক্সাডেসিমেল। ডেসিমাল, হেক্সাডেসিমাল, এইটা তো বুঝতেই পারলাম। এটাতে যেহেতু লেটার আছে তার মানে এটা হেক্সাডেসিমাল। এরকম পদ্ধতিও পড়াইছিলাম, এরকম প্রশ্নের প্যাটার্নও পড়াইছি। আমরা জানি অক্টালে অঙ্ক থাকে 0 থেকে 7, বাট এখানে 9 আর 8, দ্যাট ইজ ইনভ্যালিড, দ্যাটস ওয়াই এটা সঠিক না। তারপরে একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলছে একে পজিশনাল সংখ্যা পদ্ধতি কেন বলা হয়। ওই যে বলবা এটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই জন্যই বলা হয় কারণ এটার বেজ আছে, এটার স্থানীয় মান আছে, নিজস্ব মান আছে। ওই কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে বলে দিলেই হবে, যেহেতু 2 মার্ক। আর যদি মনে করো যে তুমি স্থানীয় মান আকারে এইভাবে টেনে টেনে ব্যাখ্যা করে দেখাবা, এইভাবে দেখাতে পারো, কোনো সমস্যা নাই। আমি যেভাবে দেখাইছিলাম স্লাইডে দেখাতে পারো। আর 4 মার্কের আসলে অত হয়তো দেখানোর দরকার আছে, বাট যেহেতু 2 মার্কের প্রশ্ন, অত দরকার আছে বলে মনে হচ্ছে না। সংখ্যা পদ্ধতির বেস ব্যাখ্যা করো, যেহেতু ব্যাখ্যা চেয়েছে সংজ্ঞা লেখার পরে একটা এক্সাম্পল দিতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 16 কেন? সিম্পল ব্যাপার, কারণ এখানে মৌলিক চিহ্ন বা অঙ্ক হচ্ছে 16টা, বা 16টা অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেস হচ্ছে 16। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মনে আছে? এটা ঢাকা বোর্ডের কোশ্চেন পড়াইছিলাম কিন্তু। যে কোনো সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হবে তার বেস থেকে কত কম? 1 কম। 1 কম। তাহলে এখানে অঙ্কগুলো কি কি হবে? 0, 1, 2 পর্যন্ত হবে। পরীক্ষায় যদি বলতো 5 ভিত্তিক তাহলে 0 থেকে 4, যদি বলতো 6 ভিত্তিক তাহলে 0 থেকে 5, যদি 7 বলতো তাহলে 0 থেকে 6। অঙ্ক কিন্তু যত ভিত্তি লেখা থাকবে ততটাই হবে, কিন্তু 0 থেকে শুরু করার কারণে বেস থেকে 1 কম হবে। এগুলো আগেই বলেছি, সো এগুলো আর না বললেও হবে। আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট টপিকস, এমএসবি আর এলএসবি কাকে বলে? আমরা অঙ্কগুলো সলভ করতে গেলে এই দুটো টার্ম মাঝে মাঝেই আসবে, সেই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। এমএসবি এখানে বলা আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। পরীক্ষায় ফুল ফর্ম আসে এমসিকিউ এর জন্য। এখন আসি যে এমএসবি বলতে বাংলায় কি বোঝায়? বেশি গুরুত্বের অঙ্ক।
আর এলএসবি মানে হলো কম গুরুত্বের অঙ্ক। তাহলে একটা অঙ্ক বেশি গুরুত্বের নাকি কম গুরুত্বের, এটা কিভাবে ডিপেন্ড করে বা কার উপর ডিপেন্ড করে? মনে করো আমি এখানে একটা সংখ্যা লিখলাম 172 লিখলাম। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে এটা একটা দশমিক সংখ্যা পদ্ধতি। আমি জাস্ট এখানে বলে দিলাম যে আমরা এখানে যে সংখ্যাটা লিখেছি সেটা হলো একটা ডেসিমাল নাম্বার সিস্টেমে লিখেছি। তাহলে বলো তো এখানে কোন অঙ্কের গুরুত্ব সব থেকে বেশি? বলো, আন্দাজি বলো, ভুল হোক সমস্যা নাই। কোন অঙ্কের গুরুত্বটা এখানে সব থেকে বেশি হবে? 1 1 তাহলে তোমরা বলেছো হচ্ছে 1। আর কারো কোনো মতবাদ? 7 আচ্ছা, আরেকজন বলছে 7। আর আপাতত মোটামুটি এই পর্যন্তই। আচ্ছা, যেটা আসলে 1 বলেছে এটাই হলো কারেক্ট। এবার 7 যে বলছে সেটা কারেক্ট নয় কেন সেটা একটু বলি। আসলে কোনো একটা সংখ্যা বেশি গুরুত্বের হবে নাকি কম গুরুত্বের হবে, এইটা তার নিজস্ব মানের উপরে ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে হলো স্থানীয় মানের উপর। যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি, তার মানে এটা একক, এটা হলো দশক, আর এটা হলো শতক। তাহলে এখন চিন্তা করো যে কোন অঙ্কের মান এখানে সব থেকে বেশি পাবা, 17 নাকি 2? 1 1। মানে হচ্ছে আমরা যত ডান থেকে বামে যাই, যত আমরা ডান থেকে বামে যাব, স্থানীয় মান তত বাড়বে। তাহলে যে অঙ্কের স্থানীয় মান সব থেকে বেশি সেটাই হবে হলো এমএসবি, মানে বেশি গুরুত্বের অঙ্ক। তাহলে এলএসবি বা এমএসবি এটা তার নিজস্ব মানের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হলো তার স্থানীয় মানের উপরে। আচ্ছা, তাহলে আমি যদি বলি এটা পরীক্ষায় ধরো এমসিকিউতে আসলো 172, যদি বলা হয় যে এখানে কোন নাম্বারটাকে আমরা এমএসবি বলবো, তাহলে তোমরা একটু আগে বলেছো হচ্ছে 1। এলএসবি কোনটা হবে তাহলে? কম গুরুত্বের অঙ্ক কোনটা হবে? 2 2 হবে। ঠিক আছে, এইভাবে আমরা ডান থেকে যত বামে যাব স্থানীয় মান তত বাড়বে। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে যদি আমি এইভাবে লিখি তাহলে লেখা যায় কিনা এটা একটু তোমরা দেখো। যে 172 লিখলাম, 1 না লিখে, যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি, আমি একটু বেস ফরম্যাটে লিখলাম 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, এখানে দিলাম হচ্ছে 10 টু দি পাওয়ার 2। লেখা যায়? 10 টু দি পাওয়ার 0 মানেই তো 1, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1, 10 টু দি পাওয়ার 1 মানে 10, আর 10 এর উপর স্কয়ার মানে কত? 100। লেখা যায় তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি ফ্র্যাকশন পয়েন্ট থাকে, ফ্র্যাকশন বলতে ভগ্নাংশ পার্ট যদি থেকে থাকে, তাহলে আমরা ব্যাপারটাকে কিভাবে লিখতাম? মনে করো এখানে আছে 3, তারপরে 6। তাহলে এইটা যদি আমার 10 টু দি পাওয়ার 0 হয়, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 1, এইটা হবে হলো 10 টু দি পাওয়ার 2। আর ভগ্নাংশ পার্ট থাকলে তখন ইনভার্স আকারে লিখতে হয়, এটা তোমরা জানো। 10 ইনভার্স এখানে কি লিখবো? 10 কেন লিখতেছি? কারণ দশমিক সংখ্যা পদ্ধতি, এই জন্য। বাইনারি হলে 2 এর হতো, অক্টাল হলে 8 এর হতো, এখানে ইনভার্স 2। এবার যদি আমি প্রশ্ন করি এই টোটাল সংখ্যাটা মিলে, হ্যাঁ, এবার বলো তো কোনটা এলএসবি কোনটা এমএসবি? 172.36 আমি বলেছি। তাহলে এই টোটাল সংখ্যাটা কনসিডার করলে কোনটা সব থেকে বেশি গুরুত্বের অঙ্ক হবে আর কোনটা কম গুরুত্বের অঙ্ক হবে? সবচেয়ে বেশি গুরুত্বের 1 আর সবচেয়ে কম গুরুত্বের 6। রাইট, সব থেকে বেশি গুরুত্বের অঙ্কটা হলো 1, কারণ এটার স্থানীয় মান সব থেকে বেশি। আর এখানে 6টা হবে হচ্ছে এলএসবি হবে, কারণ আমরা জানি নেগেটিভ মান যত এখানে বেশি হবে সংখ্যাটার ভ্যালু তত কি হবে? কমবে না বাড়বে? নেগেটিভ পাওয়ার যেটি যত বেশি হবে সংখ্যার মান তত কমবে, তাই না? এটাই তো আমরা জানি। আচ্ছা, তাহলে টোটালটা কনসিডার করে এটা বললাম। এখন পরীক্ষায় যদি এইভাবে আসে 0.36, এই দুটার মধ্যে ধরে নিলাম এটা দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে এই দুইটার ভিতর কোনটা এলএসবি হবে কোনটা এমএসবি হবে? 0.36 এখানে। এটা পরীক্ষায় পড়েছে
বলেছে কোনটা এলএসবি কোনটা এমএসবি। তাহলে নেগেটিভ হইলে তো এখানে কি হবে 10 ইনভার্স 1, আর 6 এর ওখানে কত হবে 10 ইনভার্স 2। তাহলে কোনটার স্থানীয় মান বেশি হবে খেয়াল করো, যত নেগেটিভ পাওয়ার হবে মান তত কমবে না। তাহলে এইটা হবে এই ক্ষেত্রে কত এলএসবি, আর এমএসবি কোনটা হবে তাহলে এই 3টা হবে এই ক্ষেত্রে এমএসবি। যদি পরীক্ষায় শুধুমাত্র আমার ফ্র্যাকশন পার্টটুকু বা ভগ্নাংশ বা দশমিকের পর যদি উদাহরণটা থাকে, তাহলে এই ক্ষেত্রে এই 6 হবে এলএসবি আর 3টা হবে এমএসবি। সবাই কি বুঝতে পেরেছো না পারো নাই? একটা বুঝলে সব পদ্ধতিগুলোই কিন্তু বুঝছি সেম। ভাইয়া। আচ্ছা, যারা একটু কম বুঝেছো তাদেরকে আমি আরেকটা রিয়েল এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবা। আসলে যেমন কোন একটা মানুষ মোটা বা চিকন তার উপরে কি তার দেশে মন্ত্রিত্ব বা কোনো কিছু ডিপেন্ড করে? একটা মানুষ চিকন তার মানে সে মন্ত্রী হতে পারবে না, ব্যাপারটা কি এমন? আবার একটা মানুষের স্বাস্থ্য বেশি তার মানে যে সে বলদ হবে, ব্যাপারটা তো এমনও না। তার মানে কোনো একটা মানুষ কতটা ক্ষমতাশীল হবে এটা ডিপেন্ড করবে তার পিছনে কতগুলো সাপোর্টার আছে। তার মানে ব্যাপারটা যদি আমি এইভাবে বুঝাই, ধরো যে এই 3জন হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করে 172, এগুলো এক একটা মানুষ। তাহলে 1 যে সৈনিক বা সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তার সাথে 100 জন সৈন্য আছে, 7-এর সাথে আছে 10 জন, 2-এর সাথে আছে 1 জন। তাহলে কে সব থেকে বেশি শক্তিশালী হবে? ডেফিনেটলি 1 হবে। এখন 1 মানে এখানে সব থেকে মান কম, বাট আমি এটা বোঝাচ্ছি এই মানুষটা সব থেকে চিকন। তো চিকন হয়েছে কি হয়েছে, এর সাথে তো 100 জন মানুষ আছে, তাহলে এর গুরুত্বটাই সব থেকে বেশি হবে। একটা মানুষের গুরুত্ব আসলে চিকন বা মোটা মানুষ এটার উপরে ডিপেন্ড করে না, তার আসলে পাওয়ারটা কিরকম তার উপর ডিপেন্ড করবে। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে তাহলে 1 এর সাথে 100 জন সৈনিক আছে, তার মানে এর ক্ষমতা সব থেকে বেশি হবে। এই জন্য বলতেছি 1টার গুরুত্ব সব থেকে বেশি, মানে এটা হলো এমএসবি। আচ্ছা, এবার সেম ভাবে কিন্তু এটার ক্ষেত্রেও বলা যায়, যেমন ইনভার্স মানে তুমি খারাপ কিছু একটা মিন করো, হ্যাঁ, যে যার এখানে দেখবা যে নেগেটিভ পাওয়ার যত বেশি সে তত বেশি খারাপ মানুষ। তাহলে আমি যদি বলি এই পার্টটুকুকে নিয়ে চিন্তা করে যদি বলি, ধরো যে এই যে 0.36 আছে, আমি বললাম যার নেগেটিভ পাওয়ার যত বেশি ওই মানুষটা তত বেশি খারাপ। তাহলে আমি যদি বলি 3 সব থেকে বেশি খারাপ হবে না 6 বেশি খারাপ হবে? দেখো তো কার নেগেটিভ পাওয়ার বেশি। নেগেটিভ মানে দুইজনেই খারাপ মানুষ। আমি এখন যদি বলি বেশি খারাপ কে, তাহলে কি বলবা? যেটার নেগেটিভ 6। পাওয়ার যত বেশি, তাহলে 6 হচ্ছে বেশি খারাপ। তো এইরকম ব্যাপারটা হচ্ছে, তাহলে এখানে ইনভার্স 1 মানে এ একটু কম খারাপ, এরপরে যদি আরো থাকতো তাহলে ইনভার্স 3 ইনভার্স 4 এরকম ভাবে চিন্তা করো। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই লোকটা যেহেতু খুবই বেশি খারাপ, এর থেকে ডেফিনেটলি কিছুটা হলো এর গুরুত্ব বেশি, এই জন্য আমরা বলতেছি এটা হলো এমএসবি আর এটা হলো এলএসবি, যদি এই পার্টটুকু কনসিডারেশন করি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন সেম ভাবে এটা বাইনারি সংখ্যার ক্ষেত্রেও সেম, যে তোমার 101 পয়েন্ট তোমার দেওয়া হলো 10, তাহলে আগে 10-এর ছিল, এখন তো বাইনারির বেস তো আর 10 হবে না, তখন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1 এইভাবে যাবে, 2 টু দি পাওয়ার 2। আর এইদিকে গেলে কত হবে বলো তো, 2 ইনভার্স 1, তারপরে 2 ইনভার্স 2। তাহলে বলো তো এই সংখ্যাটার ক্ষেত্রে কোনটা এলএসবি হবে কোনটা এমএসবি হবে? এই টোটাল সংখ্যাটার ভিতরে কোনটা এলএসবি হবে? একদম সর্বশেষের যে বামের যে 1টা আছে এটাকে আমরা কি বলবো, এলএসবি না এমএসবি? এমএসবি। আচ্ছা, এমএসবি। এমএসবি। আর এই যে একদম এমএসবি। লাস্টের যে 0 আছে এটাকে কি বলবো? এলএসবি। এলএসবি বলবো। ধরো এই পার্টটুকু বাদ, এই পার্টটুকু নাই, আমি যদি শুধুমাত্র এই পার্টটুকু চিন্তা করি 101, তাহলে এই 1টাকে কি বলবো আর এই 1টাকে কি বলবো? এই 1টাকে কি বলবো, এটাকে এটাকে এলএসবি। বলবো হচ্ছে এলএসবি না। আর এটা যেহেতু আমরা যত ডান থেকে বামে আসবো তত তো তোমার স্থানীয় মান বাড়বে, তাহলে এটা হবে হলো এমএসবি। যদি পুরোটা কনসিডারেশন করো তাহলে তো বুঝতেই পারলা কিভাবে। এই সেম ভাবে অক্টালের ক্ষেত্রে হেক্সার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্রচুর আসছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে বলি, এই পার্টটুকু তো পূর্ণ সংখ্যা তাই না, যেমন এখানে
আমরা লিখেছিলাম 172 এইটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এইটুকু হচ্ছে ভগ্নাংশ সংখ্যা বা দশমিকের পর যেটা আছে। এই যে মাঝখানে যে ডট পয়েন্ট আমরা দেখতেছি, এটাকে দশমিকের ক্ষেত্রে বলা হয় ডেসিমাল পয়েন্ট, বাইনারি হলে বলতাম বাইনারি পয়েন্ট, অক্টাল হলো অক্টাল পয়েন্ট, হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমাল পয়েন্ট। বাট এর একটা কমন নেম আছে, সেই কমন নেমটা হলো রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা কাকে বলা হয়, এটা মাঝে মাঝেই পরীক্ষায় এমসিকিউ মানে 1 মার্কের কোশ্চেনে আসছে, রেডিক্স পয়েন্ট কি। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যে দশমিক বিন্দুটা ব্যবহার করতেছি, এটাকে আমরা কি বলবো, রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় আসছে, রেডিক্স পয়েন্ট কাকে বলে। অথবা তুমি যদি এভাবেও লেখো, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করার জন্য যে ডটটা আমরা ব্যবহার করি সেটাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। অথবা যে পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশ সংখ্যাকে পৃথক করা হয়, কারণ এই ডটটা থাকার কারণেই তো তুমি বুঝলা যে বাম পাশেরটা হলো পূর্ণ সংখ্যা আর রাইট সাইডেরটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে যে পয়েন্ট দ্বারা পূর্ণাংশ এবং ভগ্নাংশ সংখ্যাকে বিভক্ত করা যায় বা পৃথক করা যায়, সেটাকে আমরা কি বলবো, রেডিক্স পয়েন্ট। মনে থাকবে? ওই যে একটু আগে তোমাদের স্লাইডে দেখালাম যে রেডিক্স পয়েন্ট কি, একটু পরে পড়াচ্ছি। তাহলে আমরা এখান থেকে কয়টা জিনিস শিখলাম বলো তো? একটা হলো এলএসবি, একটা হলো এমএসবি, আর আরেকটা হলো রেডিক্স পয়েন্ট। বোঝা গেছে? জি স্যার। এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসছে, এগুলো পড়ে নিতে হবে। আমি এখানে কিন্তু দিয়ে রাখছি এগুলো স্লাইডে। এখন তোমরা এখানে পড়ে দেখো যে বুঝতে পেরেছো কিনা। আমি লিখে লিখে দেখালাম যেন বিষয়টা একটু রিয়ালিস্টিক মনে হয়। এখানে আমার স্লাইডে কিন্তু এটা ছিলই, কিন্তু আমি এখানে দেখাইনি। বেশি গুরুত্বের কম গুরুত্বের অঙ্ক দেখো, ওখানে সংজ্ঞা লেখা আছে। সংজ্ঞা দেখে কি বোঝা যাচ্ছে এই বিষয়গুলো? রেডিক্স পয়েন্টের সংজ্ঞাও অ্যাড করে দিয়েছি, খেয়াল করে দেখো। এটা 1 মার্কের পরীক্ষায় বোর্ড কোশ্চেনেও অনেকবার আসছে, টেস্ট পেপারেও অনেকবার আসছে। আর স্থানীয় মানটাও কিছু কিছু জায়গায় আসছে, তোমাদের আমি লিখে দিয়েছি, ওটা একটু মুখে বলে দিলাম, লিখে নিয়েছো হয়তো অনেকে, ওটা একটু পড়ে নিও, না হলে যখন আমার টিউটোরিয়ালটা রিপ্লে করবা তখন পজ করে ওই ডেফিনেশনটা খাতায় একটু নোট করে নিও। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এখানে জাস্ট আমি বাকিগুলোর ক্ষেত্রে দেখিয়েছি যে অক্টাল হলে কি হতো, হেক্সা হলে কি হতো। তখন আসলে দশমিকের জন্য বেস যদি 10 হয় তাহলে বাইনারির জন্য 2 হবে, অক্টালের জন্য 8 হবে, হেক্সার জন্য 16 হবে, এই তো, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আর বাইনারির জন্য ডেসিমাল পয়েন্টটাকে বাইনারি পয়েন্ট, অক্টালের জন্য অক্টাল পয়েন্ট, হেক্সার জন্য হেক্সাডেসিমাল পয়েন্ট। বাট কমন যদি বলো, যেমন দশমিকের ক্ষেত্রে আমি রেডিক্স পয়েন্ট লিখেছিলাম, ওইটাও সঠিক। যদি দশমিকের জন্য আলাদাভাবে এদের মতো মেনশন করতে চাও তাহলে বলতে পারো যে ওটা হলো ডেসিমাল পয়েন্ট। বাট যদি তুমি মানে ইন জেনারেল কেস চিন্তা করো যে আমি 4টা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একটাই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব, তাহলে তুমি ওইটাকে বলতে পারো রেডিক্স পয়েন্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার চলে যাব সংখ্যা পদ্ধতির রূপান্তর। বলো তো সংখ্যা পদ্ধতিতে টোটাল কতটা রূপান্তর আছে, কে বলতে পারবা? আচ্ছা, যেমন আমি একটু বলি, দেখো এখানে ডেসিমাল আছে, ধরো ডেসিমাল থেকে এমন হতে পারে রূপান্তরটা হয়তো করতে বললো বাইনারি, তারপরে অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল, এটা হতে পারে। তাহলে এখানে কয়টা রূপান্তর পেলা, দশমিক থেকে যে কোনোতে রূপান্তর, তাহলে কয়টা রূপান্তর আছে এখানে? 3টা, তাই না? বোঝা যাচ্ছে? জি ভাই। এখন বাইনারি থেকে ডেসিমাল বলতে পারে, অথবা অক্টাল থেকে ডেসিমাল বলতে পারে, হেক্সা থেকে ডেসিমাল করা বলতে পারে। তাহলে এবার কয়টা রূপান্তর হলো? 3টা। 6টা। 6টা। ডেসিমাল থেকে যে কোনোটাতে 3টা, কোনো কিছু থেকে ডেসিমাল আরো 3টা, তাহলে টোটাল হলো 6টা। আচ্ছা, এবার আসো বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি, এখানে কয়টা হলো? 2টা। 8টা। এবার অক্টাল থেকে হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল, কয়টা হলো? 10টা। 10টা। এবার বাইনারি থেকে হেক্সা অথবা হেক্সা থেকে বাইনারি, টোটাল কয়টা হলো তাহলে? এবার কোন 12টা। তাহলে টোটাল রূপান্তর আছে সংখ্যা পদ্ধতিতে কয়টা? 8টা।
তাহলে 12টা রূপান্তর আছে। 12টা। এখন এই 12টা রূপান্তর যদি আমরা ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই করে করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা 3টা টেকনিকে 12টা অঙ্ক করে ফেলবো ইনশাআল্লাহ। টেকনিক কেন বললাম, কারণ রুলস হয়তো ডিফারেন্ট থাকতে পারে, বাট আমরা টেকনিক যদি 3টা অ্যাপ্লাই করি তাহলে আমাদের 12টা অঙ্ক হবে। 2টা টেকনিকে হবে 6টা রূপান্তরের অঙ্ক, আর একটা টেকনিকে হবে হলো 6টা রূপান্তরের অঙ্ক। কোনো মুখস্থ করার কোনো দরকার নেই। বই পুস্তকে অনেক সময় লেখা থাকে যে দশমিক থেকে বাইনারি করার এই নিয়ম, এত কিছু মনে রাখার দরকার নেই। অঙ্ক করেই রুলস মনে রাখাটাই ভালো। নির্দিষ্ট নিয়ম পড়ে স্টেপ বাই স্টেপ এইভাবে অঙ্ক করলে কখনো মনে থাকবে না। চলো আমরা সামনে আগাই। তাহলে এখানে রূপান্তর গুলো দেওয়া আছে, এখানে টোটাল কাউন্ট করে দেখবা যে এখানে 12টা রূপান্তর আছে। চলো আমরা তাহলে যে কোনো একটা টাইপ আগে শুরু করি। টাইপ 1-এ আমি যেটা পড়াবো আমি তোমাদের আগে একটু বলে দিই। দশমিক থেকে যে কোনো রূপান্তর কিভাবে করে, এটা হলো আমার টাইপ 1। তাহলে হতে পারে দশমিক থেকে বাইনারি, হতে পারে অক্টাল, হতে পারে হেক্সা। এইটা হচ্ছে আমার টাইপ 1-এ আমার স্টাডি করা হবে। একটাই রুলস, ডেসিমাল থেকে বাইনারি পরিবর্তন করার যে রুলস, অক্টাল হেক্সা একই রুলস, তবে শুধুমাত্র বেসটা আলাদা। কারণ বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস 8, হেক্সার বেস 16, শুধু বেসটা চেঞ্জ হবে, বাট এভরিথিং ইজ সেম, অনলি ডিফারেন্ট ইজ বেস। আচ্ছা, তাহলে যে কোনো একটা এক্সাম্পল আমরা দেই। একটা এক্সাম্পল এখানে নিলাম, ধরো নাম্বারটা হলো 22.125। তাহলে এখানে বলো তো পূর্ণাংশ পার্ট কি আছে আর ভগ্নাংশ পার্ট কি আছে? পূর্ণাংশে আছে 22 আর ভগ্নাংশে আছে 125। তাহলে আমরা যখন এই অঙ্কগুলো সলভ করব তখন দুইটা এট এ টাইমে করব না, আমরা আলাদা আলাদা করে নিব। দুইটা টেকনিকে করা যায়। পূর্ণাংশ পার্ট হচ্ছে 22, রাইট। এটার আগে করে নিবা, এরপরে ভগ্নাংশ পার্ট করবা। এটা একটা টেকনিক, একসাথেও করা যায়। তো যে কোনো একটা রুলস ফলো করাই ভালো। আমি যেটা প্রিফার করি সেটা আগে আমি একটু দেখাই দিই। পূর্ণাংশের ক্ষেত্রে এই কথাটা লিখতে হবে, যেভাবে স্লাইডে এখানে রিটেনের জন্য আমি করাচ্ছি এক্স্যাক্টলি এইভাবেই রিটেনে সলভ করতে হবে। আর এমসিকিউ এর শর্টকাটটা আমি পরে বলে দিব। ক্যালকুলেটর সবথেকে শর্ট, বাট ক্যালকুলেটর ছাড়া, যেমন অনেক চাকরির পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ করে না, ইন জেনারেল ক্যালকুলেটর ছাড়া, মানে সায়েন্টিফিক গুলো ইউজ করতে দেয় না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাও বের করা যাবে। আবার কিছু কিছু জিনিস এমসিকিউ তোমার ক্যালকুলেটর থেকে তুমি নিজে অনেক ফাস্টার করতে পারবা যদি একটু প্র্যাকটিস করো। তো যাই হোক, প্রথমে রিটেনের জন্য কিভাবে ল্যাঙ্গুয়েজটা লিখবা পূর্ণাংশের ক্ষেত্রে বলে এখানে 22 লিখলাম। আমার দেখতে হবে যে আমার দশমিক থেকে কোথায় যেতে বলছে, বাইনারিতে। এই জন্য এটাকে আমি 2 দ্বারা ভাগ করব। সিস্টেমটা আমি বলে দিচ্ছি, 2 দ্বারা আগে ভাগ করে নিবা। এটা আমি আলাদা দেখাচ্ছি, পরবর্তীতে আর বলবো না। 2 দ্বারা ভাগ করার পরে এখানে দেখতে হবে তোমার ভাগফলটা কত। ভাগফলটা হলো 11 আর ভাগশেষটা কত, 0। তোমার এখানে যে কাজটা করতে হবে, প্রথমত আগে ভাগফল লিখবা, এরপরে একটা হাইফেন চিহ্ন ব্যবহার করবা, এটা কিন্তু মাইনাস না। এরপরে হচ্ছে এখানে ভাগশেষটা কত পেয়েছো সেটা দিয়ে দিলা। মাঝখানে এই হাইফেনটা দেওয়ার কারণ হলো পূর্ণাংশ এবং এই ভাগশেষটা কত থাকতেছে এই দুটাকে পৃথক করার জন্য, আর কিছুই না। দুটাকে পৃথক করার জন্য মাঝখানে এই হাইফেনটা দেওয়া হয়। সেম ভাবে এবার 11 কে যদি আবার 2 দ্বারা ভাগ করো তাহলে কত হবে? এখানে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল হলো 5 আর ভাগশেষ হলো 1। বুঝতেছো তো নাকি? মানে 22 কে যেরকম ভাগ করেছে এবার এটাকে 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5 দুগুণে 10। 5 দুগুণে 10 হইলে এখানে তোমার ভাগশেষটা থাকতেছে হচ্ছে 1। তাহলে এই 1টা এই যে আমি এখানে লিখেছি, আর ভাগফলটা বাম পাশে লিখেছি। এখন প্রশ্ন হলো যে স্যার এই নাটকটা কতক্ষণ চলতে থাকবে? নাটকটা ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে। তো চলো আগে ভাগফল 0 পর্যন্ত আমরা আগাই, তারপরেরটা পরে বলছি। তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1। 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, ভাগশেষ থাকে 0। এবার খেয়াল করে দেখো 2 এর থেকে কিন্তু 1 সংখ্যাটা ছোট। যখন ছোট হয়ে যাবে, প্রথমত আমি টেকনিক্যাল নিয়মটা বলি, তারপরে মনে রাখার টেকনিক পরে বলছি। পূর্ণাংশের ক্ষেত্রে আমি কোনো দশমিক পয়েন্ট নিতে পারবো না। যেমন আমরা ছোটবেলায় যে ম্যাথ গুলো করেছি, যে আমরা একটা দশমিক নিয়ে 0 নিতাম, তারপর ভাগ করার ট্রাই করতাম। তো আমি কাজ করতেছিল পূর্ণাংশ পার্ট নিয়ে। এই ক্ষেত্রে
আমরা এখানে ডট নিব না। ডট যদি না নেই তাহলে 2 দ্বারা কি 1 কে ভাগ যাবে? 2 এর থেকে তো না। 1 যাবে না। যাবে না মানে হলো এখানে 0। আর 0 এর সাথে এই 2 যদি গুণ হয় তাহলে 0ই হবে। তাহলে আলটিমেটলি এখানে ভাগশেষটা কিন্তু ওই ছোট যে সংখ্যাটা ছিল 1 এটাই থাকতেছে। দেখো আমরা কিন্তু তাই করি প্র্যাকটিক্যালি। দেখো 11 এর সাথে 2 গুণ করে এই যে 22, এই 22টা তো এইভাবেই আসে। এখানে যেহেতু আমরা ডট নিতে পারবো না তার মানে 0, তাহলে 0 এর সাথে এটা গুণ হলে 2 এর সাথে এখানে 0 হবে, 1ই থাকবে। যার কারণে আমরা পরের স্টেপে তাহলে কি লিখতে পারি? পরের স্টেপে লিখতে পারি ভাগফলটা হলো 0 আর ভাগশেষটা হলো 1। বুঝতে পেরেছো না পারো নাই? যদি এটা বুঝে যাও আমি এখন শর্টকাটটা বলবো। শর্টকাট বুদ্ধি হলো যখন দেখবা যে 2 এর থেকে বা যেটা দ্বারা ভাগ দিবা বেজের থেকে যদি যেটাকে ভাগ করব এটা যদি ছোট হয়ে যায় তখন কোনো কথা ছাড়াই এখানে আমরা 0 বসাবো আর এইটা এই কর্নারে দিয়ে দিব। সেটা হতে পারে যেমন এরকম যদি পজিশনটা দাঁড়াতো, ধরো অক্টাল সংখ্যার ক্ষেত্রে তোমার এইখানে দাঁড়ালো হচ্ছে 5 আর এখানে ধরো আছে ভাগশেষ 1, তাহলে নিশ্চয়ই 8 এর থেকে 8 দ্বারা 5 কে ভাগ করব, তো 8 এর থেকে তো 5 ছোট। আমি বললাম যে এত কাহিনী করার দরকার নাই, যেহেতু এটার থেকে এটা ছোট সুতরাং তুমি এখানে 0 দিয়ে এটা এই পাশে পার করে দিবা, তাইলেই হয়ে গেল। আর টেকনিক্যাল সিস্টেমটা কি, যেহেতু এটাকে ভাগ যায় না মানে 0, তাহলে 0 এর সাথে এটা গুণ হইলে এইটার সাথে গুণ হইলে 0 হয়ে যাবে, আলটিমেটলি ভাগশেষ কিন্তু 5ই থাকে। তাহলে অত আর চিন্তা ভাবনার দরকার নাই, এটা জাস্ট দেখা দিলাম প্রথমবার যে আসলে কেন এখানে 0টা হয়। কারণ 2 দ্বারা এটাকে ভাগ করব যদি দশমিক না নেই তাহলে তো যায় না, যায় না মানে হচ্ছে ভাগফলটা 0 আর এখানে যা আছে এটাই ভাগশেষ হিসেবে তাহলে থেকে যাবে। তাহলে আমি রুলসটা কি বলেছিলাম, এই ভাগের প্রক্রিয়াটা কতক্ষণ চলবে বলছিলাম? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে, তাই না? তাহলে ভাগফল তো এখন 0 পেয়ে গেছো, তাহলে এখন স্টপ দিয়ে দিতে হবে, এখানে স্টপ দিয়ে দিবা। পরের কাজটা কি? পরের কাজটা হলো এখানে নিচ থেকে উপরে অ্যারো চিহ্ন দিয়ে ভাগশেষ গুলোকে সাজায় নিব। এটাকে বলা হয় এমএসবি, এটাকে বলা হয় এলএসবি। এমএসবি এলএসবি এর কনসেপ্টটা তোমরা জানো, এটা একটু বুঝাই দিই তারপরও আবার, যে তাহলে নিচ থেকে উপরে সাজাবো, তাহলে 1 0 1 1 0, আমরা শুধু ভাগশেষ গুলো নিব এই যে এখান থেকে। তাহলে নিচ থেকে দেখো এখানে আমি নিচ থেকে উপরে এই অ্যারো চিহ্ন দিয়ে ভাগশেষ গুলোকে আমি সাজালাম। তাহলে 1 0 1 1 0 এই পর্যন্ত আমরা সাজালাম এখানে। তাহলে এখন বলো তো এটা সাজানোর পরে এই 1টা কি সর্ব বামে পড়ে নাই আর এই 0টা সর্ব ডানে পড়ছে, তাহলে সর্ব বামে যেটা থাকে এটাকে আমরা কি বলি, এমএসবি না এলএসবি? এমএস এই জন্য এখানে নিচে এমএসবি লেখা আছে, বুঝতে পেরেছো? এই জন্য এখানে এমএসবি লেখা আছে আর উপরে লেখা আছে হচ্ছে এলএসবি, এইটাই কারণ, আর কোনো কারণ নেই। তবে আমি একটা এক্সপেরিয়েন্স থেকে বলি, একটা সময় এরকম একটা ম্যাথ আসছিল, ধরো লাস্টের নাম্বারটা 0, হ্যাঁ এইভাবে 2 দ্বারা ধরো ভাগ করছে, করে একে যেমন 10 দুগুণে 20, তারপরে হলো এরকম করে ভাগশেষ 0, তো যাই হোক আপ টু এইভাবে চলছে। এরপর যখন অ্যারো চিহ্ন দিয়ে সাজিয়ে লিখছে তখন কি করছে, আমাদের রুলসটা কি শুধুমাত্র ভাগশেষ গুলোকে নিতে হবে। স্টুডেন্টরা ভুলে কি করে ফেলছে, ভাগশেষ গুলো লিখতে লিখতে এই 0টা আছে না এটাও লিখে ফেলছে। এটা তো সংখ্যার 0, এটা তো নেওয়া যাবে না, নিতে হবে হলো এই ভাগশেষের 0। এই ভুলটা তোমরা যেন করো না। হয়তো তোমার দেওয়া আছে হলো 200 কে দশমিকে রূপান্তর করতে হবে, এখন তুমি 2 দ্বারা এইভাবে ভাগ করছো, করে এখানে লিখছো ধরো 100, এখানে লিখছো 0, যখন তুমি নিচ থেকে উপরে সাজাচ্ছ এই লাস্টের এই 0 তো নিছো, সাথে এই 0টাও নিয়ে ফেলছো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটু সিনসিয়ার ভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে এটার অ্যান্সারটা কিভাবে লিখবা, পূর্ণাংশের এইভাবে লিখবা 22 বেস 10 কত পেলাম 10110। আচ্ছা, এটা গেল পূর্ণাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ, মানে এটা শুধু নিচে থেকে উপরে কেন যেতে হয়, উপরে থেকে নিচে যাওয়া যাবে না? উপরে থেকে এখানে কি নিচে গেলে প্রবলেম তুমি হতো? ওইটা থেকে যখন কনভার্ট করবা তখন ওই মানটা তো আসতে হবে। যেমন যদি তোমাকে আমি বলি 10 + 3 = 13, তাহলে 13 থেকে তো আবার 13 যেভাবেই তুমি ক্যালকুলেশন করো সেটা ব্যাক পাইতে হবে না। যেমন অনেক সময় আমরা অঙ্ক করি যে উভয় পাশে বর্গ করিয়া পাই, তার মানে দুই পাশে বর্গ করার পরে তুমি একটা ইকুয়েশন পেয়েছো, এখন যদি বর্গ যদি রিমুভ করো তাহলে আগের লাইনটা তো আসতে হবে।
তো তোমাকে আমি ধরো তুমি বলতে চাচ্ছ যে আমি যদি এইভাবে সাজাই 0 তারপরে হলো 11 তারপরে হচ্ছে 01। তো যখন আমরা মেথডটা দেখবো যে এটাকে আমরা দশমিকে কিভাবে নিয়ে যাব, তাহলে এটাকে দশমিকে নিয়ে যেয়ে যদি তুমি 22 পাও তাহলে তো ঠিক আছে, যদি না পাই তাহলে কি আমরা বলবো যে ঠিক আছে? বুঝেছো না বুঝো নাই? না, হ্যাঁ বুঝছি বুঝছি ভাইয়া। মানে আগের জিনিসটা তো ব্যাক আসতে হবে। যেমন আমরা অনেক সময় গণিতে যোজন বিয়োজন করি, তাই না? যোজন বিয়োজন করে একটা আমি রাশি পেলাম, কিন্তু ওইটা যদি রিমুভ করে দিই তাহলে তো আমার আগের লাইনটা আবার ব্যাক আসতে হবে, তাছাড়া তো আমি বলতে পারবো না যে ওই লাইনটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে এটা গেল। এখন ভগ্নাংশের ক্ষেত্রে রুলসটা হলো যে পূর্ণাংশের ক্ষেত্রে তাহলে দশমিক থেকে যেইটাতে যাবা তার বেস দ্বারা ভাগ। ভগ্নাংশ পার্টটা তো পূর্ণাংশ পার্টের উল্টো, তাহলে এবার বাইনারিতে যাওয়ার জন্য বেস 2 দ্বারা দশমিক পার্টটাকে কি গুণ করব নাকি ভাগ করব? ভগ্নাংশ পার্টটা তো ডেফিনেটলি উল্টো, যার কারণে তো আমরা লিখি না 10 ইনভার্স 1 2 ইনভার্স 1, এটা তো আসলে উল্টোর জন্যই লিখি। তা আমি বলছি যে পূর্ণাংশ পার্টটাকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য তুমি 2 দ্বারা ভাগ করলা, তাহলে কি ভগ্নাংশ পার্টটাকে 2 দ্বারা ভাগ করবা নাকি 2 দ্বারা গুণ করবা? গুণ করবো। গুণ 2 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, 2 দ্বারা গুণ করতে হবে। কিভাবে করবা? প্রথমত 0.125, তারপরে এটাকে 2 দ্বারা গুণ করবা। আমি প্রথমে কয়েকটা দেখাই। সব সময় যে কাজটা করবা যে এই ডট লেখার পরে 2 দ্বারা গুণ করার পরে, যে বাইনারিতে যার জন্য 2 দ্বারা গুণ করেছে, অক্টাল বললে আমরা 8 দ্বারা করব, হিক্সাব করলে 16 দ্বারা করব। তো সব সময় এই দিক দিয়ে একটা দাগ এইভাবে টেনে নিবা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো এখানে দাগ দেওয়াই আছে, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এরপরে কাজটা হলো যে তুমি এটাকে গুণ করে নিবা, সেটা রাফ ক্যালকুলেশন বা ক্যালকুলেটর যেখানে খুশি করতে পারো। করার পরে তোমার কাজটা হবে যে এখানে ধরো সংখ্যাটা তুমি আগে লিখবা। কোন সংখ্যাটা লিখবা দেখো, যে পূর্ণাংশের পার্টটুকু, মানে পূর্ণাংশ পার্ট বলতে তো এই যে দশমিকের বাম পাশের এই জিরোটা, এটা সব সময় এই পাশে। আর যতটুকু ফ্র্যাকশন থেকে যাবে মানে দশমিকের পর রাইট সাইডে, এই পার্টটুকু অলওয়েজ এই পাশে। এখন যতক্ষণ পর্যন্ত এই রাইট পাশটা 0 0 না হবে, যেমন 0.250 এটা আছে, এটা যতক্ষণ পর্যন্ত 0 0 না হবে এবার প্রসিডিওরটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। যেমন আগে রুলস ছিল যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না হবে, আগে রুলসটা ছিল এইটা, এইখানে যতক্ষণ 0 না পাবো প্রসিডিওরটা চলতে থাকবে। আর এইখানে প্রসিডিওরটা হলো যতক্ষণ পর্যন্ত এই দশমিকের ডান পাশটা 0 0 না হবে, তাহলে এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। আবার 2 দ্বারা গুণ করলে এখানে পূর্ণাংশের পার্ট কত পেলাম বাম পাশে? বাম পাশে 0, আর ভগ্নাংশের পার্টে কত থেকে গেল? 0.500। তাহলে এখন আবার গুণ করব 2 দ্বারা। 2 দ্বারা যদি গুণ করি তাহলে এবার আমি পূর্ণাংশের পার্টে কত পেলাম? পূর্ণাংশের পার্টে পেলাম দেখো 1, এখানে পেয়েছি হচ্ছে 1 পেয়েছি। আর এই ফ্র্যাকশন পার্টে কত পেলাম? 0.000। তাহলে ফ্র্যাকশন পার্ট কি এখন 0 0 হয়ে গেছে না? প্রসিডিওরটা হলো ফ্র্যাকশন পার্টটা যতক্ষণ 0 0 না হবে, তাহলে এখন তো 0 0 হয়ে গেছে, তাহলে এবার আমি স্টপ দিব। তুমি ক্যালকুলেটরে করলে হয়তো এরকম মান পাবা, যেমন 0.125 কে করলে 0.25 পাবা বা 0.25 পাবা, কারণ এরপরে তো আর কোনো সংখ্যা নাই, যার কারণে 0 দেওয়াও যা না দেওয়াও না। তখন তুমি এই পাশটুকুকে এই বাম পাশে লিখে দেবা, এই যে বাম পাশে লিখেছি। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হলো এর পরের কাজটা হচ্ছে যে তোমার এই পাশটুকু এই পাশে লিখলাম, এই যে এই পাশে লিখলাম। এরপরে আবার এটাকে 2 দ্বারা গুণ করব, করে এখানে ফ্র্যাকশন পার্ট কত পেলাম? 0.500, এই যে এই পাশে লিখলাম। পূর্ণাংশ পার্ট কত পেলাম? 0, এই যে এটা এই পাশে লিখলাম। এরপরে 0.50 আবার গুণ করলাম, তাহলে পূর্ণাংশ পার্টে কত পেলাম? 1, এই যে 1টা এই পাশে লিখলাম। ফ্র্যাকশন পার্ট কত পেলাম? 0 0, এটা পেলাম। ক্যালকুলেটরে দিলে হয়তো সরাসরি 1 আসবে, সরাসরি 1 কখন আসবে? তার মানে এই পাশ তো 0, এটা তো বোঝাই যায়। এটা একটু মনে রাখবা। তো এখন এইটা তাহলে রুলস কি ছিল? যতক্ষণ পর্যন্ত পূর্ণাংশের মানে ফ্র্যাকশন পার্টটা 0 0 না হবে এই পার্টটা, তাহলে এই পর্যন্ত চলতে থাকবে। তাহলে যেহেতু 0 0 হয়ে গেছে এবার আমি স্টপ দিব। এবার বলো তো এরো চিহ্নটা কোন দিক থেকে কোন দিকে যাবে?
পূর্ণাংশ আর ভগ্নাংশ তো উল্টো জিনিস। তাহলে পূর্ণাংশের সাজানোর ক্ষেত্রে যদি আমি নিচ থেকে উপরে যাই, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে আসবে, রাইট। তাহলে এবার এটাকে সাজাবো কিভাবে? এটা এমএসবি হয়ে যাবে, এটা এলএসবি হয়ে যাবে। কেন, বুঝতে পেরেছো? উত্তরটা কিভাবে লিখতে হবে? 0.125, এটা তো ডট দিয়ে তারপর 001 লিখতে হবে। এইখানে ছেলেমেয়েরা ভুল করে, খেয়াল করো। এইখানে ঠিকই লেখে 0.125, এরপরে সাজায় কি 001। তো এটা তো আমি ভগ্নাংশ পাঠ করতেছি, তো দশমিকটা এখানে দিতে হবে না, এটা দেওয়াই লাগবে। না দিলে কিন্তু ভুল হবে, এখানে ভুল করে। এখন খেয়াল করে দেখো যে কেন উপরেরটা এমএসবি হলো, কারণ তোমরা তো জানোই যদি এখানে দশমিক পয়েন্ট থাকে আর এরপরে যদি আমরা 001 লিখি, তাহলে এইটা কত হবে? এটা হবে 2 ইনভার্স 1, পরেরটা হবে 2 ইনভার্স 2, এর পরেরটা হবে 2 ইনভার্স 3। তাহলে কোনটা এলএসবি হবে বলো তো? এই যে এটা হবে না, এটা হবে এমএসবি আর এইটা হবে এলএসবি। যার কারণে দেখো এই যে এখানে লাস্টে লিখেছে এলএসবি আর এইখানে লিখেছে এমএসবি। সবাইকে ক্লিয়ার? সহজ কথা হলো পূর্ণাংশের উল্টা হলো ভগ্নাংশ, যার কারণে এই সাইডে 2 দ্বারা ভাগ করেছি, এই সাইডে 2 দ্বারা গুণ করেছি। তাহলে এদিকে যদি আরো নিচ থেকে উপরে যায়, তাহলে এটার ক্ষেত্রে উপর থেকে নিচে আসবে, আর এই ক্ষেত্রে এমএসবি নিচে ছিল, এই ক্ষেত্রে উপরে যাবে। বুঝা গেছে না যায়নি? জি ভাইয়া। জি ভাইয়া। আমার স্যার আমাকে মনে রাখার জন্য একটা টেকনিক বলছিল যে অ্যারো চিহ্নটা দিতে অনেক সময় ডিরেকশন অনেকের প্যাচ লেগে যায়। যদিও আমি বেসিকটা বলেছি কেন নিচ থেকে এই উপরে দিয়ে সাজালে এটাকে এমএসবি এলএসবি বলতেছি। তারপর আমাদের স্যার যেটা বলছিল আমি একটু কপি পেস্ট করি। স্যার বলেছিল যে মনে করো যে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যাওয়ার সময় দেখো যে একটা গাছের মগডালে একটা আম পেকে আছে। এই আমটা তুমি পাড়তে চাচ্ছ, কিন্তু আশেপাশে তোমার কাছে কোনো কাঠি বা ঢিল কোনো কিছুই নাই। তো তখন তুমি কি করলা, যে ওই আমটা পাড়ার জন্য তুমি গাছের নিচ থেকে উপরে উঠলা। এখন আম পাড়া হয়ে গেলে কি তুমি গাছের উপরে আজীবন বসে থাকবা নাকি নেমে চলে আসবা? নেমে চলে আসবো না? তো স্যার এটাই বুঝাইছিল যে পূর্ণাংশ মানে গাছের উপরে একটা আম আছে, তাহলে তুমি কিভাবে আমটা পারবা? নিচ থেকে উপরে যেতে হবে। এই জন্য অ্যারো চিহ্ন ডিরেকশনটা নিচ থেকে উপরে। এবার মনে করো ভগ্নাংশ মানে আম পাড়া শেষ, তাহলে তুমি কি করবা? গাছ থেকে নেমে আসবা। এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে ডিরেকশনটা উপরে থেকে নিচের দিকে। এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক, এটা কোনো রুলস রেগুলেশন না, পরে আবার এটাকে রুলস করো না যে এটা স্যার বলছে। এটা জাস্ট আমাদের স্যার যাতে ডিরেকশন উল্টাপাল্টা না হয়, একদম প্রিলিমিনারি স্টেজে বলছিল যে এইভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সবাই বুঝেছো? এইটা বুঝলেই কিন্তু বাকি দুইটাও শেষ। দশমিক থেকে যদি বাইনারি না বলে এই অঙ্কটাই যদি বলতো অক্টাল করো, ধরো এখানে এখানে 2 দেয় নাই, এখানে দিয়েছে হলো 8, তাহলে কি করতাম আমরা বলো তো? সংখ্যা এইটাই আছে, 8 দিয়ে ভাগ করতাম। 8 দ্বারা ভাগ করতাম, আর ভগ্নাংশ পাঠকে কি করতাম? 8 দ্বারা গুণ। 8 দ্বারা 8 গুণ দিয়ে করতাম। গুণ। সিম্পল। যদি হেক্সাডেসিমাল বলতো তাহলে কি করতাম? 16 দিয়ে গুণ। 16 দিয়ে গুণ, 16 দিয়ে ভাগ, এই তো হচ্ছে ব্যাপার। তবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা মনে রাখার ব্যাপার হলো যে সেখানে যদি ভাগশেষ 10 থেকে 15-এর মধ্যে কোনো সংখ্যা আসে, তাহলে সেটাকে কি সংখ্যা দিয়ে লেখা যাবে নাকি লেটার দিয়ে প্রকাশ করতে হবে? লেটার দিয়ে প্রকাশ করতে হবে। লেটার দিয়ে প্রকাশ করতে হবে। শুধুমাত্র এই জিনিসটা মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালে হয়তো যেমন আমরা এখানে ভাগশেষ 01 এরকম পেয়েছি, অক্টালের ক্ষেত্রে হয়তো 5 পাই, 6 পাই, এরকম যে কোনো কিছু পেয়ে থাকি। কিন্তু হেক্সার ক্ষেত্রে 10 থেকে 15-এর মধ্যে সাপোজ তোমার এরকম আসলো 14 আসলো, তাহলে 14-কে আমরা ই দ্বারা প্রকাশ করতে হবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, এটা না লিখলে কিন্তু ভুল হবে। আচ্ছা, এবার শর্ট একটা টেকনিক আমি শিখাতে চাই যে দশমিক থেকে বাইনারি যখন আমরা ক্যালকুলেশন করব, এটা শর্টকাটে কিভাবে করব। এই শর্টকাটটা বোঝার উপরেই ডিপেন্ড করবে পরবর্তী একটা টেকনিকে 6টা অঙ্ক শেখানোর কৌশল। আবার বলছি, আমি কিন্তু বলেছিলাম 3টা টেকনিকে 12টা অঙ্ক করব, 2টা টেকনিকে হবে 6টা, আর একটা টেকনিকে হবে হচ্ছে 6টা। তো এখন এই দশমিক থেকে বাইনারি নির্ণয় করার শর্টকাট টেকনিকটা যদি বুঝে যাও, তাহলে পরবর্তীতে 6টা অঙ্ক করা হয়ে যাবে। পরবর্তীতে খালি আমার একটু সামারাইজ করতে হবে, আর কিছুই না।
তো আজকে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের শর্টকাট একটা নিয়ম শিখবো, যেটা আমার পরবর্তীতে খুবই কাজে লাগবে। সো এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। চলো আমরা সেটাতে যাই। আচ্ছা, এখানে একবারে উত্তর লিখলে এটা আসবে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এটা অ্যাকুমুলেট করে উত্তর লিখলে, এটা তো বুঝতেই পারতেছো। কোন স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার, আপনি বললেন যে 2 দ্বারা যদি এটাকে আমরা গুণ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশন পার্টটা 0 0 না হয়, কিন্তু এরকম তো অনেক নাম্বার আছে যেগুলোকে আজীবন ধরে গুণ করলেও ফ্র্যাকশন পার্ট 0 0 হবে না, তাই কিনা বলো? আছে কিনা বলো? জি স্যার আছে। জি। তাহলে এইরকম যদি কোনো ঘটনা ঘটে তখন আমরা কি করব? এটার একটা এক্সাম্পল দেওয়া উচিত। চলো এটার একটা এক্সাম্পল দেই। 0.10 বেস 10 এটাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। এখন তুমি এটা গুণ করো, তাহলে এটা বোঝাই যাচ্ছে করলে কত আসবে? 0.20। এবার 0.20 কে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে কত আসবে? 0.40 না? তার মানে হচ্ছে 0টা বাম পাশে আর 0.40 ডান পাশে। এটাকে আবার করো, তাহলে কত হবে? 0.80। তাহলে 0টা বাম 80। পাশে, 0.80 এই পাশে। এবার এটাকে করলে কত আসে দেখো? 1.60। তাহলে 0.60 কোন পাশে যাবে? ডান পাশে, আর 1টা চলে আসবে বাম পাশে, তাই কিনা? এরপরে থেকে গেল কত? 0.60। 0.60 কে গুণ করলে আসে 1.20। ওকে, তাহলে 1টা আবার বাম পাশে দিলাম, 0.20টা ডান পাশে দিলাম। এখন এরপরে যদি আবার গুণ করি তাহলে আবার কি হবে? 0.40 আসবে। দেখো তো চলতেই আছে। এটা কি আবার যদি 2 দ্বারা গুণ করতেই থাকি, কোন সময় কি 0 0 আসতেছে, নাকি আগের সংখ্যাগুলো রিপিট হওয়া শুরু হয়েছে? না, আসবে না দিয়েছে। খেয়াল করে দেখো যে এই যে 40 ছিল না, এটা এখন রিপিট হওয়া শুরু হয়েছে। এই 40 কে আবার গুণ করো, দেখবা এটা আসবে। এরপর আবার গুণ করো, এইভাবে রিপিট হতে থাকবে। তো সেটা রিপিট হোক বা না হোক ওইটা বড় কথা না। তাহলে আমি বুঝবো কিভাবে যে এটা একটা ইনফাইনাইট নাম্বার? আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি 5 থেকে 7 বার গুণ করবা, সর্বোচ্চ 5 থেকে 7 বার। আবারও বলছি, এটা কিন্তু কোনো রুলস রেগুলেশন না, বাট ইন্টারমিডিয়েট এবং টেস্ট পেপারে আমি যতগুলো ম্যাথ এই রিলেটেড দেখেছি, যদি মিলে যায় তো 5 থেকে 7 বার ট্রাই করলেই মিলে যায়। যেমন এখানে আমি ট্রাই করেছি কয়বার? 6 বার। তো 5 থেকে 7 বার ট্রাই করে যদি দেখো যে ডান পাশটা 0 0 হয়ে গেছে, দ্যাটস গুড। আদারওয়াইজ তুমি বুঝে নিবা এটা ইনফাইনাইট স্টেটে চলে যাবে, মানে এটা অসীম পর্যন্ত চলবে। এখন অসীম পর্যন্ত যদি যায় তাহলে অঙ্কের উত্তর কিভাবে লিখতে হয়, এইটাও কিন্তু একটা টেকনিক আছে। অঙ্কের উত্তরটা তোমার তখন এইভাবে লিখতে হবে। এটা তো সাজাবাই, এমএসবি এটা এলএসবি। এরপরে 0.10 দেওয়ার পরে দেখো এখানে 3টা 0, 1 1 0। এরপরে আরো নিলে হয়তো 0 0 আসতো। তো যাই হোক, এখানে ডট ডট দিতে হবে। এই ডট ডটের মিনিংটা কি বলতো? যেটা কোনো ফাইনাইট স্টেটের অঙ্ক না, এটা ইনফাইনাইট স্টেটে চলে যাবে। তার মানে এটা আজীবন ধরে গুণ করলেও এটা আমার ফ্র্যাকশন পার্টটা 0 0 আসবে না। বোঝা গেছে না? যায়নি? তাহলে যখনই এরকম দেখবা যে মিলতেছে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অনেক স্টুডেন্ট আমি দেখছি পরীক্ষার হলে এটা নিয়ে বসে আছে আধা ঘন্টা ধরে। স্যার তো এইভাবেই শিখাইছে, অঙ্ক মিলবে না কেন? নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। আসলে তোমার কোথাওই ভুল হয় নাই, ইচ্ছে করে এরকম অঙ্কটা দেওয়া হয়েছে। তো যখন এরকম আসবে 5 থেকে 7 বার ট্রাই করে এরকম ডট ডট দিয়ে নিবা, তাহলে টিচার বুঝবে যে এটা ইনফাইনাইট স্টেটে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি এটা রাজুকে টেস্টে একটা কোশ্চেনে দিয়েছিল এরকম। আমি ওখান থেকে জাস্ট তোমাদের যেহেতু বোঝাতে হবে এই রিলেটেড এক্সাম্পল, এই জন্য কপি পেস্ট করেছি। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম শর্টকাট বিকল্প পদ্ধতি, দশমিক থেকে বাইনারি কিভাবে নির্ণয় করব। আমি এখানে একটা সিকোয়েন্স লিখতেছি 1 2 4 8 16 32 64, তাহলে 128 256 এইভাবে চলতে থাকবে। এখন আমি বলি যে এই সিকোয়েন্সটা কিভাবে আসছে সেটা বলার আগে একটু শর্টকাটে বলি। যেমন এখানে আছে 1, 1 এর সাথে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 2 হবে। 2 এর সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে? 4, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে? 8, 8 এর সাথে করলে কত হবে? 16। এইভাবে চলছে ব্যাপারটা। এখন এটা অ্যাকচুয়ালি কোথায় থেকে আসে সেটা আমি পরে দেখাচ্ছি। যেমন এইখানে আমি এই সিকোয়েন্সটা কাজে লাগাবো কিভাবে, এই যে 1 2 4 8 16 32 64 এটা কেন লিখলাম, এটা দেখো। যেমন 22, এটা তুমি বাইনারি সংখ্যা ধরো নির্ণয় করবা, তাহলে তুমি এই সিকোয়েন্সটা যেটা এখানে দেওয়া আছে উপরে এটা সিরিয়ালি আগে লিখতে থাকবে। যেমন আমি আগে লিখলাম হচ্ছে 1 2 4 8 16। এখন প্রশ্ন হলো স্যার 16 পর্যন্ত কেন লিখলেন? কারণ আমি যে সংখ্যাটার বাইনারি শর্টকাট নির্ণয় করতে চাই সেটা হলো 22।
তাহলে আমি 1 2 4 8 16 এরপরে 16 পরের সিকোয়েন্সটা কত বলো তো? 16 পরের সিকোয়েন্সটা কত? 32। 32। তো 32 থেকে 22 ছোট না বড়? 22 সংখ্যাটা ছোট। 32 থেকে ছোট, যার কারণে 32 পর্যন্ত আর যাব না, আমরা এই পর্যন্ত সিকোয়েন্সটা নিয়ে কাজ করব। তাহলে 16 8 4 2 1। আচ্ছা, এইবার এখানে তোমার দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে 22 হয়। এই সিকোয়েন্সের কোন কোন সংখ্যা সামেশন করলে 22 হয়। দেখো তো কোন কোন সংখ্যা যোগ করলে হবে। যেমন এখানে হলো 16, তারপরে 16 হলো 4 তারপরে 2, তাই না? যেই সংখ্যা যোগ করলে এই 22 সংখ্যাটা মিলবে সেই পজিশনে আমরা 1 দিয়ে দিব। এই যে 1 দিয়ে দিলাম। আর যেই সংখ্যার দরকার হয় নাই সেখানে 0 দিয়ে দিব। এটাই হচ্ছে 22 এর বাইনারি সংখ্যা শর্টকাট। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আরেকটা দিলাম হচ্ছে, আচ্ছা এবার আমি সিকোয়েন্সটা বুঝাই যে এই সিকোয়েন্সটা কই থেকে আসলো, অনেকে প্রশ্ন করে, এটা একটু বলে দিই। যে এই যে 1 2 4 8 এই সিকোয়েন্সটা কিভাবে আসে? ওই যে বাইনারি সংখ্যার জন্য কত হয় 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3 4 5 এরকম। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8, এখান থেকে আসে। এটা তোমাদের জানা লাগবে না, জাস্ট আমি ব্যাখ্যাটা দিলাম যে কেন আসলে এই সিকোয়েন্সটা কোথায় থেকে আসলো। আচ্ছা, তাহলে এবার আমরা আরেকটা সংখ্যা নিই 8। বলো তো তাহলে এই সিকোয়েন্সের কত দূর পর্যন্ত নিতে হবে? আমরা তো ডান থেকে আসবো 1 2 4 8 এরকম করে, কত দূর পর্যন্ত নিব বলো তো? 8 পর্যন্ত। 8 পর্যন্ত নিব, কারণ এখানে সংখ্যাটা তো 8 আছে, তাহলে 8 পর্যন্ত নিলাম এখানে। আচ্ছা, এবার কোন পজিশনে 1 হবে? 8 তো এই সিকোয়েন্সে সরাসরি আছে, তাই না? তাহলে 8 পজিশনে 1 বসে যাবে, আর বাকিগুলোতে কি হয়ে যাবে? বাকিগুলোতে 0 হয়ে যাবে। আচ্ছা, তোমরা যে কোনো একটা সংখ্যা বলো, মোটামুটি মিডিয়াম একটা বলো, মিডিয়ামটা পারলে বড়গুলোও পারবা। আমি একটা করে দিই তাহলে বুঝতে পারবা। এই ধরো 64 এর মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা বলো, বা 32 এর মাঝামাঝি বলো, 32 থেকে 1 এর ভিতরে একটা বলো। পরে বড় একটা সংখ্যা আমি নিজে এক্সাম্পল দিব। আগে একটা মিডিয়াম একটা নাম্বার বলো। বলো, আন্দাজি বলো, সমস্যা নাই। 29। 29। তাহলে আমার সিকোয়েন্সটা লিখলাম 1, তারপরে 2, এরপরে 4, এরপরে 8, 8 এর পরে 16, 16 পরে গেলে কিন্তু 32 হয়ে যাবে। 32 এর থেকে 29 তো ছোট, তাহলে কি 32 পর্যন্ত যাব? না। তাহলে আমি এখানে লিখলাম 29। এখন তোমাদের একটা সমস্যার সমাধান দেই। অনেকে বলে যে স্যার 22 সংখ্যাটা ছোট, যার কারণে আমি সরাসরি বলে দিলাম যে 16 4 আর 2 যোগ করলে 22 হয়। 8 এখানে সিকোয়েন্সে সরাসরি আছে তাই বসায় দিলাম। কিন্তু সংখ্যাটা যখন অনেক বড় হয় তখন আসলে কোন কোন সংখ্যা যোগ করলে 29 হবে এটা কিন্তু ফার্স্ট বলাটা অনেক কঠিন। তো সেই ক্ষেত্রে একটা সিস্টেম আছে। তোমার তখন দেখতে হবে 29 এর, ধরো 29 এর কাছাকাছি সংখ্যাটা কোনটা সব থেকে? 16। 16। তাহলে এখানে 1 দিবা, আর যেই পজিশনে 1 দিবা সেইটা থেকে এই 29 থেকে ওই সংখ্যাটা মনে মনে বাদ দিয়ে ফেলবা। তাহলে কত থাকে বলো তো এখানে? 13 না? 13 থাকে তো। জি স্যার। এবার তো ইজিলি বলতে পারো কোন কোন সংখ্যা যোগ করলে 13 হবে বলো তো? 8 4 আর হচ্ছে 1। তাহলে 2 এর দরকার নাই, তাহলে এই পজিশনে কি দিব? 0। 0 দিব। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে ক্যালকুলেট করতে পারবা। চলো আরেকটা বড় সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এই শর্টকাটটা দিয়েই আমরা পরবর্তীতে অনেকগুলো অঙ্ক করতে পারবো, এই জন্যই বলতেছি। ধরো 55 দিলাম, তাহলে এখানে সিকোয়েন্সটা কত হবে? 1 2 4 8 16 32। 32 এর পরে যাওয়ার দরকার নাই, কারণ গেলে 64 হয়ে যেত। 55 এর থেকে তো ছোট। তাহলে শর্টকাট টেকনিক একটু আগে কি বললাম? যেই সংখ্যাটা 55 এর একদম নিয়ারেস্ট নাম্বার, সব থেকে কাছাকাছি, সেখানে 1 দিব। তাহলে কোন পজিশনে 1 দিব? 32। 32 পজিশনে 1 দিলাম, তাহলে 32। 32। 32 পজিশনে যেহেতু 1 দিলাম, তাহলে 55 থেকে মনে মনে 32টা মাইনাস করে ফেললাম, তাহলে থাকলো কত আর? 23।
ঠিক আছে, মনে করো 23টাও যদি আমার ক্যালকুলেশন করতে কষ্ট হয় তাহলে 23-এর কাছাকাছি সংখ্যা কোনটা এখন এই 16, তাই না? তাহলে 16 পজিশনে 1 দিয়ে দিবা, তাহলে এবার 23 থেকে 16 বাদ দাও, তাহলে কত থাকে 7। এবার তো ইজিলি বলতে পারবা কোন কোন সংখ্যা যোগ করলে 7 হবে। 4 2 1 4 2 1 তাই না? আর বাকিটাতে 0 দিয়ে দিলাম।